সীমান্তের পথে পা বাড়াচ্ছে বিএনপি নেতারা, আর তার কারণে সীমান্তে ছড়াতে পারে অশান্তি। এই আশঙ্কাতেই তৎপরা বেড়েছে সেনাবাহিনীর, এমনটাই মনে করছেন উত্তরবঙ্গবাসী। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি হয়ে সেভেন সিস্টারের পথে একের পর এক সেনাবাহিনীর গাড়ি ছুটে চলেছে, একেবারে সারি সারি গাড়ির লাইন সেনাবাহিনীর। আর যার থেকে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার আজ যাতে কোনোভাবে ভারতীয় এলাকায় না পড়ে বা ভারতীয় সীমান্তে না পড়ে। শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাজোয়াজান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা। দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাজোয়াজান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনাদল। শুরু হলো চূড়ান্ত আক্রমণ। লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই দুই ক্ষেত্রেই, দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। বাংলাদেশ সেনাবাহিনী আর সহ্য করলেন না, ঢুকে পড়লেন ইন্ডিয়ার সীমান্তে, শুরু করলেন গোলাগুলি। ইন্ডিয়ার সীমান্তে যখন বিএসএফ গুলি চালিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণের উপরে, তখন বাংলাদেশের সেনাবাহিনী কি বসে থাকতে পারে? ওয়াকার ইউনুস যে বর্তমানে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি কখনোই বাংলাদেশের ছাত্রদের উপরে গুলি চালাইতে রাজি ছিলেন না। সেই মানুষটাই যখন দেশের প্রধান, তখন আর ইন্ডিয়াকে কখনোই কোনো কারণে সুযোগ দিবেন না। কেননা বাংলাদেশে সেনাবাহিনী এখন বর্তমানে খুব জটিল অবস্থায় ছিলেন, যারা যে কোনো মূল্যে দেশকে রক্ষা করতে এই ওয়াকারুজ্জামান প্রস্তুত আছেন। তাই ইন্ডিয়ার বিএসএফ যখন বাংলাদেশের সাধারণ জনগণের উপর গুলি চলেছেন বর্ডার থেকে, তখন সেনাবাহিনী দ্বিধার্ষে গুলি চলা শুরু করেছে। এদিকে বিএনপির লং মার্চ যখন উত্তরবঙ্গের মাথা থেকে চলে যেতেছে, তখন ইন্ডিয়া শক্ত অবস্থানে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাজোয়াজান এপিসি। ছোড়া হচ্ছে একের পর এক গোলা। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে দৌড়ে আসছেন একদল সেনা সদস্য। শুরু হলো গোলাগুলি। দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাজোয়াজান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনাপ্রধান। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনাদল। শুরু হলো চূড়ান্ত আক্রমণ। বেশ কয়েক ঘন্টার যুদ্ধ শেষে শত্রুমুক্ত হলো টাঙ্গাইলের দেলদুয়ার। সেনা সমাবেশ থেকে পিস্তলে গুলি ফুটিয়ে শত্রুমুক্ত হওয়ার বার্তা দিলেন সেনাপ্রধান। যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তারাই এই ভিডিওটি দেখবেন। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌ কনফারেন্সে সবার সামনে বলেছিল ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। তিনি বাংলাদেশের সাথে ভারতের উত্তেজনার কথাটা বলেছিলেন। এটা থেকে পরিষ্কার বোঝা যায় পরবর্তীতে বাংলাদেশের সাথে যুদ্ধ হতে পারে এমনটা আশঙ্কা করছে ভারত সরকার। আমরা তো জানি ভারত অনেক শক্তিশালী দেশ, কিন্তু ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু ভারতের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে, এই বিষয়টি আমাদের সকলের জন্য জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানতে চলেছে বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু, আর বাংলাদেশ কি পারবে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকতে, নাকি বাংলাদেশ প্রথম দিনই হেরে যাবে। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাসীন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 37তম। বাংলাদেশের কাছে রয়েছে 1,63,000 অ্যাক্টিভ সোলজার, যেটা পুরো পৃথিবীর 34তম সব থেকে বিরাট সেনাবাহিনী। একটি দেশের যুদ্ধ ক্ষমতা হয় সে দেশের জনসংখ্যার উপরে
উপরে ভিত্তি করে। আর বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ। বাংলাদেশের 40% মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত। তাছাড়া বাংলাদেশের কাছে রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি। এই প্যারামিলিটারি মানে হচ্ছে আধা সামরিক বাহিনী। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর 43তম সর্ববৃহৎ বাজেট। বাংলাদেশ প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে $7 বিলিয়ন। ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর 27তম, যেটা বাংলাদেশের যুদ্ধ ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করেছে। আপনারা যারা মনে করছেন বাংলাদেশ অতি দুর্বল রাষ্ট্র, তাহলে আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের কাছে রয়েছে 350টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক। এর পাশাপাশি 13,000-এর বেশি সামরিক যান রয়েছে। আর গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে 450টির বেশি কামান রয়েছে। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 300টি। বাংলাদেশের কাছে রকেট প্রজেক্টর রয়েছে সর্বমোট 78টি। এর সাথে রয়েছে 27টি সেলফ প্রোপেল আর্টিলারি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল প্রজেক্টর রয়েছে সর্বমোট 71টি। এর সাথে রয়েছে 28টি নর্মাল আর্টিলারি। টাউড আর্টিলারি রয়েছে 53টি। 70টি রয়েছে রকেট আর্টিলারি। বাংলাদেশের মতো সামরিক শক্তি আছে নেদারল্যান্ড, পর্তুগাল এবং মায়ানমারের মতো দেশগুলোর। এবার যদি আপনি মনে করেন বাংলাদেশের এত শক্তি থাকার পরও ভারত কি কখনো বাংলাদেশকে আক্রমণ করার সাহস পাবে, তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই ভারতের ডিফেন্স ফোর্স কখনোই অন্যকে আগে আঘাত করে না। এই কারণে ভারতের আর্মিদের অ্যাটাকিং ফোর্স বলা হয় না, ভারতীয় আর্মিকে বলা হয় ডিফেন্স ফোর্স। এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের কাছে আর কি কি অস্ত্র এবং হাতিয়ার রয়েছে। বাংলাদেশের কাছে রয়েছে ক্ষমতা সম্পন্ন বিমান ফোর্স, যেটা পৃথিবীর মধ্যে 39তম। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে মোট 73টি। আর এই সবগুলো হেলিকপ্টার অনেক ডেঞ্জারাস। বাংলাদেশ বিমান বাহিনীতে 16টি F7 যুদ্ধ বিমান রয়েছে, তার সাথে 9টি কে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান রয়েছে। শুধু এতটুকুই নয়, 15টি রয়েছে L7 বিমান এবং 23টি PT-6 প্রাথমিক বিমান। এর সাথে রয়েছে Mi-71 যুদ্ধ বিমান, 2টি W3 সামরিক বিমান। 2011 সালে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি ডেঞ্জারাস বিমান কিনেছে, যেগুলোর মধ্যে সবগুলোই ভয়ঙ্কর এয়ারক্রাফট, যার সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি চীন থেকে 2 রেজিমেন্ট বিমান ক্রয় করেছে। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে JS-11B। এটা একটি বিপজ্জনক রাডার ব্যবস্থা। এগুলো আকাশের মধ্যে চলন্ত অবস্থায় বুঝতে পারে আশেপাশে কোনো শত্রু বিমান আছে কিনা। এর সাথে অনেক পাওয়ারফুল হেলিকপ্টার রয়েছে। আপনারা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে ভালোমতো জানলেন। এবার আপনাদের জানিয়ে দিই বাংলাদেশ নৌবাহিনী কতটা পাওয়ারফুল। সব মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 109টি। বাংলাদেশের কাছে রয়েছে 7টি ফ্রিগেট। এর পাশাপাশি বাংলাদেশের কাছে রয়েছে 6টি করভেট। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাইলেন্ট কিলার অর্থাৎ সাবমেরিন রয়েছে 2টি। বাংলাদেশ সরকারের উদ্যোগে 2030 সালের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীকে আরো বেশি করে উন্নত করার জন্য নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হচ্ছে এবং 30 সাল পর্যন্ত করা হবে। মাঝে মধ্যে এমন দেখা যায় মায়ানমারের রকেট বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। অনেক সময় মিয়ানমারের প্লেন বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে। এরকম অবস্থায় বাংলাদেশের কাছে যদি সারফেস টু এয়ার মিসাইল থাকে, তাহলে কোনোভাবে মিয়ানমারের রকেট কিংবা যে কোনো ধরনের সামরিক যান বাংলাদেশের বুকে প্রবেশ করতে পারবে না। এটি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়ে গেলে সেনাবাহিনীর জন্য একটি বড় আশীর্বাদ মনে করা হবে। যুদ্ধক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া ট্যাঙ্কগুলোকে নিয়ে এসে সেই ট্যাঙ্কগুলোকে মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে এই বিশেষ ধরনের মেশিনটি। শুধুমাত্র এই মেশিন। এদিকে ইন্ডিয়ার সূত্র থেকে কিছু জানা যায়। ইন্ডিয়ার কিছু মিডিয়া ক্ষেত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশের এই বিএনপির লং মার্চ যখন ইন্ডিয়ার দিকে যাওয়া শুরু করেছে, তখনই ইন্ডিয়ার সেনা